আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল। সাবেক এমপি সাইফুল সহ আসামি ১৬ জন। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি হত্যা যাত্রাবাড়িতে, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মেলেনি নিহতের সঠিক সংখ্যা। চট্টগ্রামের পটিয়ায় এনসিপি বৈষম্য বিরোধী নেতাকর্মীর ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০। থানা ঘেরাও ও ব্লকেড কর্মসূচি। স্মরণকালের ভয়াবহ গরমে পড়ছে ইউরোপ। স্বাস্থ্য সতর্কতা জারি, উন্মুক্ত স্থানে কমিয়ে আনা হয়েছে কাজের সময়, বন্ধ স্কুল। এবং দুপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ফিরছেন তাসকিন আহমেদ, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। সাবেক এমপি সাইফুল সহ এতে আসামি ১৬ জন। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, আশুলিয়ার ঘটনার শুনানি কি শুরু হয়েছে কিনা জানাবেন। একই সঙ্গে শেখ হাসিনার আদালত অবমাননা মামলার শুনানি কখন শুরু হবে? আশুলিয়াতে ৬ যুবককে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। যদিও এখনও সেটি শুনানি শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই শুনানিটি শুরু হবে। সেখানে আমরা দেখেছি যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ, তিনি সাভারের এমপি সাবেক, তাকে সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পাশাপাশি আজকে ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিলে কাফি রয়েছে, আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছে। পাশাপাশি আজকে শেখ হাসিনা এই যে ৫ই আগস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়ে, যে তিনি বলেছিলেন যে তার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, যার কারণে তিনি ২২৭ জনকে মেরে ফেলার তিনি লাইসেন্স পেয়েছেন, এরকম একটি বক্তব্য সেটি ভাইরাল হয়েছিল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যার পরে পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সেটি ফরেন্সিক করে সত্যতা নিশ্চিত করে যে সেটি শেখ হাসিনারই বক্তব্য। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম তার বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপরে ১৫ই মে এই বিষয়ে একটি ব্যাখ্যা দিতে বা এই বিষয়ে জবাব দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিলেন। যদিও ১৫ই মের মধ্যে তিনি বা আরেকজন যে শাকিল রয়েছে ছাত্রলীগের সদস্য নেতা বা তারা হাজির হয়নি। পরবর্তীতে ২৫ মের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তারপরও তারা সেদিন উপস্থিত হননি। এর পরবর্তীতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল যে তাদেরকে হাজির হওয়ার জন্য, এরপরও তারা হাজির হয়নি। যার কারণে আজকে আমরা দেখছি এই মামলাটি, অর্থাৎ আদালত অবমাননার মামলা শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে, সেটি শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যদি আজকে শুনানিটি শেষ হয়, একটি রায়ের দিন ঠিক করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। পরবর্তীতে যদি তার বিরুদ্ধে পুরোপুরি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে শেখ হাসিনা সহ যে ২ জনের নামে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে ১ বছরের সাজা হতে পারে এই আইনে, অর্থাৎ আদালত অবমাননার যে মামলাটি হয়েছে সেখানে। এবং কিছুক্ষণের মধ্যেই দুটো মামলার আজকে, অর্থাৎ সাভারের যে আশুলিয়ায় ৬ জনকে লাশ পোড়ানোর ঘটনার যে মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের শুনানি সেটি, এবং আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার যে শুনানি সেটি একই সঙ্গে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাব্বি হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ির প্রতিরোধ অবিস্মরণীয় এক অধ্যায়। 2 দফায় জুলাই মাস জুড়েই এই এলাকাটি ছিল ছাত্র জনতার দখলে। পুলিশ আর র্যাবের গুলি উপেক্ষা করে দুর্বার মানব প্রাচীর গড়ে তুলেছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এই এলাকায়, যদিও এখনো পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। বেলায়েত হুসাইনের প্রতিবেদন।
এক বছরে মুছে গেছে বিপ্লবের কত চিহ্ন, কত স্মৃতি, কিন্তু যাত্রাবাড়ি কাজলা ফ্লাইওভারের আইল্যান্ড আজও কথা কয়, আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে। ইতিহাসের এক সন্ধিক্ষণে যাত্রাবাড়ি সেদিন গর্জে উঠে বলেছিল, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় আর হবে না। জুলাই অভ্যুত্থানের প্রধান ঘাঁটি বলা হয় এই যাত্রাবাড়ি এলাকাকে। এই এলাকার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা, গড়ে তুলেছিলেন দুর্বার প্রতিরোধ। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটিকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, এই লাইফলাইন বন্ধ করে দেওয়ার মাধ্যমে নতুন দিকে মোড় নিতে শুরু করে আন্দোলন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এভাবেই নৃশংসভাবে নিহত হন আরেক পুলিশের সন্তান ইমাম হাসান তাইম। তাই তো নিহতের বাবা তার সিনিয়র অফিসারকে বলেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? নৃশংস গণহত্যার এই বর্ণনাটিও যাত্রাবাড়ি এলাকার। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে 6 জন নিহত হওয়ার পরদিন শুরু যাত্রাবাড়ির প্রতিরোধ। 17 জুলাই জীবন বাজি রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নেন ছাত্র জনতা। পুলিশের গুলিতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। এই আইল্যান্ডের দুই পাশ থেকে পুলিশ এবং র্যাব সদস্যরা গুলি করতে করতে সর্বোচ্চ কাজলার টোল প্লাজা পর্যন্ত যেতে পেরেছে। সেখান থেকে আবারও আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয়ে তারা যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিতে হয়েছিল। কোনোভাবেই যখন নিচ থেকে আন্দোলন দমন করা যাচ্ছিল না, ঠিক তখনই হেলিকপ্টারে উপর থেকে গুলি ছোড়া শুরু হয়। 17 থেকে 22 জুলাই এবং 3 থেকে 5 আগস্ট এই 2 দফায় 8 দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 কিলোমিটার এলাকায় অস্ত্র ও গুলির মুখে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্র জনতা। সেই প্রতিরোধ সংগ্রামে কতজন প্রাণ হারিয়েছেন তার সঠিক সংখ্যা এখনও নিরূপণ হয়নি। তবে এই যে স্মৃতিফলকটি তা সাক্ষ্য দিচ্ছে যাত্রাবাড়ি গণহত্যার। যাত্রাবাড়ি মোড়ের এই শহীদী ঐক্য চত্বরে প্রাথমিকভাবে 48 জন শহীদের নাম স্থান পেয়েছে। এই চত্বরেই যাত্রাবাড়ি আন্দোলনের দিনগুলো নিয়ে আলাপচারিতায় জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলিয়া হাসান জুনায়েদ। যাত্রাবাড়িটা মূলত ঢাকার প্রবেশদ্বার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গাটাকে যদি আমরা আন্দোলনের দুর্গ করে তুলতে পারি, তাহলে পুরো আন্দোলনটা সফলতার মুখ দেখাটা সহজ হয়, এবং তাই কিন্তু ঘটেছে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির ঘটনাবলীর ঐতিহাসিক এক সাক্ষী দনিয়া কাজলা এলাকার এই অনাবিল হাসপাতাল। হাসপাতালের নথি ঘেঁটে দেখা যায়, আন্দোলনের সময় শুধু এখানেই 2000-এর বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। 1.5 শতাধিক গুরুতর আহতকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যারা ছিলেন প্রায় মৃত। স্বাধীনতার পরে মনে হয় যে নজির এই যে ঘটনা, এটাই আমরা জীবনে প্রথম দেখেছি আর কি। এই হাসপাতালে তো ধরেন নিচতলা পুরো ফ্লোর একাকার হয়ে গেছে পেশেন্টে। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি অঞ্চলে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ ছিল অবিস্মরণীয়। বিশেষ করে এই জামিয়া ইসলামী দারুল উলুম বা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ছিল আন্দোলনের অন্যতম হটস্পট। বাইরের বুকে বুলেট ছোড়া হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের বাইরা শহীদ হচ্ছে, তখন আমরা এটা মানতে পারি নাই। ওই দিন আর ওই রাত যেন আল্লাহ কোনোদিন আর না দেখায়। আপনারা সবাই এর জন্য দোয়া করবেন। জুলাই আগস্টে যাত্রাবাড়ি গণহত্যা নিয়ে এখন পর্যন্ত 40টি মামলা দায়ের করা হয়েছে। বেশিরভাগ মামলারই প্রধান আসামি শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য বলছে, প্রাথমিকভাবে 103 জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আমরা লার্জ অফ ম্যাস কিলিংয়ের ক্ষেত্রে যাত্রাবাড়িকে আমরা লার্জেস্ট ধরে থাকি। 3 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 কিলোমিটার এলাকা দখল করে নেয় ছাত্র জনতা। শুরু হয় র্যাব পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ। 4 আগস্ট দিনের শুরুতেই র্যাব এবং পুলিশের বুলেট উপেক্ষা করে ছাত্র জনতা যাত্রাবাড়ি মোড় পর্যন্ত চলে আসে এবং যাত্রাবাড়ি থানা তাদের অধিকারে নিয়ে নেয়। পুলিশ এবং আন্দোলনকারীদের সঙ্গে যখন দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, তখন আমরা বেশ কয়েকজন সংবাদকর্মী সেই সংঘর্ষের মাঝখানে পড়ে গিয়েছিলাম। জীবন বাঁচানোর জন্য কোনো মতে আমরা এই ভবনের ছাদে এসে এই কক্ষটিতে অবস্থান নিয়েছিলাম। সেদিন প্রায় 6 ঘন্টা এই কক্ষে আমরা অবরুদ্ধ অবস্থায় ছিলাম। জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যেই কখনো কখনো আমরা এই দরজায় দাঁড়িয়ে সংবাদ প্রচার করে যাচ্ছিলাম। প্রতি মুহূর্তে এই রণক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয়েছিল, এই বুঝি আমিও জীবন হারাতে বসেছি।
সবশেষ ঐতিহাসিক 5 আগস্ট ভোর থেকে যাত্রাবাড়ি মোড়, কাজলা ব্রিজ এবং দনিয়া গেইটে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। মার্চ টু ঢাকা সফল করতে সকল ব্যারিকেড পেরিয়ে যাত্রাবাড়ির জনস্রোত রওনা হয় গণভবনের অভিমুখে। তখনও যাত্রাবাড়ি থানার সামনের সড়কে এক পাশে লুকিয়ে থাকা 30 থেকে 35 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। এসব মরদেহ অনেকক্ষণ পড়ে থাকে যাত্রাবাড়ি থানার সামনের সড়কে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকেল 4টার পর মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে যান আন্দোলনকারীরা। সারা দেশ যখন বিজয়ের খুশিতে আত্মহারা, তখনও রাজপথে অভ্যুত্থানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। জুলাইয়ের মাঝামাঝি সময়ে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে সনদের জায়গায় যেতে পারবো, এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অনেকেই আহত অবস্থায় আজকেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, লড়াই করছেন। তাদের প্রতি আমাদের কেবল কৃতজ্ঞতা নয়, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমরা এখানে আসি, চেষ্টা করি, আপনারা সাংগঠনিকভাবে চেষ্টা করেন। সেই জায়গায় হচ্ছে আসার বিষয়। সাংবিধানিকভাবে সমস্ত এখতিয়ার নির্বাচন কমিশনের কাছে দেয়া আছে এবং সেই স্বাধীন নির্বাচন কমিশনের প্যারালাল আরেকটা অর্গানাইজেশন যদি আমরা কমিশন যদি আমরা দাঁড় করে, সেটা একটা কনফ্লিক্ট হবে, একটা সাংঘর্ষিক বিষয় হবে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের আলোচনা চলছে। এ নিয়ে আরও জানাতে সভাস্থল থেকে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, আজ কোন কোন বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে এবং আলোচিত ইস্যুগুলোতে ঐকমত্যে পৌঁছাতে অগ্রগতি কতদূর? আজ 8ম দিনের মতন দ্বিতীয় দফার যে আলোচনা, সে 8ম দিনের মতন আলোচনা শুরু হয়েছে বেলা 11টায় এবং আজকে মূলত 3টি বিষয় নিয়ে আলাপ হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন, আসন সীমানা নির্বাচনী সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। আপনাকে শুরুতে জানিয়ে রাখি, আজকের আলোচনাটা মোটামুটি সুখবর দিয়ে শুরু হচ্ছে, কারণ এখানে প্রথম যে বিষয়টি নিয়ে আলাপ শুরু হয়েছে যে নির্বাচনী আসন বন্টন ইস্যু, এখানে রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত। এখানে মূলত ঐকমত্য কমিশনের প্রস্তাব হচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটা বিশেষায়িত কমিটি গঠন করা, যারা মূলত নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে আসন বন্টন নির্ধারণে। কারণ এখানে অভিযোগ শোনা যায় যে নির্বাচন কমিশন যখন আসন বন্টন করেন তখন নানামুখী জটিলতার মুখোমুখি পড়েন এবং কিছুটা পক্ষপাতিত্বর অভিযোগ থাকে, এবং সেই জায়গা থেকে মুক্ত হবার জন্য, যেহেতু এবার সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে চায় সরকার, সেই জায়গায় একটি কমিশন উদ্যোগ নিয়েছে বা তাদের প্রস্তাবনা ছিল যে একটি অস্থায়ী একটি কমিটি গঠন করা হবে, বিভিন্ন এক্সপার্ট যারা নির্বাচন সংক্রান্ত বিশেষায়িত কমিটি, সেই কমিটি এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। এই ব্যাপারে আমরা দেখেছি যে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছে এখন পর্যন্ত, যদিও বৈঠকটি আলাপ আলোচনা এ বিষয়ে এখনও চলমান। তবে বিএনপির এখানে দাবি হচ্ছে যে এখানে আলাদাভাবে কোনো কমিশন গঠন করার প্রয়োজন নেই, যে আইনটি আছে সেটিকে সেই ধারা একটি যুক্ত করে সেখানে এই বছরের জন্য একটি করা যেতে পারে। তবে এনসিপির বক্তব্য হচ্ছে যে তারা একটি কমিশন চায়, যেখানে এই আলাদাভাবে একটি কমিশন গঠন করার মধ্য দিয়ে যেন নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, জন্য আসন বন্টনের জন্য আলাদা একটি কমিশন গঠন করতে হবে। আমরা জামাতের বক্তব্য শুনেছি। জামাতের পক্ষ থেকে জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে তারা এই বিষয়ে একমত, নির্বাচন কমিশনের সহযোগিতার জন্য একটা অস্থায়ী একটি কমিটি গঠন, এবং একই সাথে জামাত প্রস্তাব করেছে যে এর পরেও একটি 10 বছর পর যে একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে
নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য প্রতি 10 বছর পর পর অর্থাৎ আদমশুমারির পর এই যে অস্থায়ী কমিটিটা আবার পুনর্গঠন হবে এই ব্যাপারে কমিশন যে প্রস্তাবনা দিয়েছে এই ব্যাপারেও জামাত একমত পোষণ করেছে। সব মিলে বলা যায় যে আজকের ঐকমত্য কমিশনের বৈঠকটি একটি শুভ সূচনা হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে অনেক বিষয়ে দ্বিমত আমরা দেখেছি এর আগের বৈঠকগুলোতে এবং কিছু বিষয়ে একমত পোষণ করেছে। আজকে ওই বিষয়টি একমত। বাকি বিষয়গুলো যেহেতু রয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই বিষয়গুলো আজকে সারাদিন আলোচনা হবে। আমরা আছি এই মুহূর্তে এই বৈঠকের সবশেষ খবর জানাতে, পরবর্তীতে আপনাকে জানাতে পারবো আরো বিস্তারিত। এই ছিল ফরেন সার্ভিস একাডেমিতে সবশেষ খবর। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ। চট্টগ্রামের পটিয়ায় পুলিশের লাঠিচার্জে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের 10 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে 2 দফায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এনসিপি নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সহ সভাপতিকে গ্রেপ্তারের জন্য পটিয়া থানার সামনে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় কয়েকবার বললেও পুলিশ তাকে গ্রেপ্তারে অনীহা দেখায়। পরে বাক বিতণ্ডা এক পর্যায়ে পুলিশ, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ বাধে। পরে খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে আবারও থানার সামনে নেতাকর্মীরা জড়ো হন। এ সময় লাঠিচার্জ করে পুলিশ, এতে আহত হন অন্তত 10 জন। এ ঘটনায় সকাল থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করছে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীর ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস অবরোধ করে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, সড়কে যান চলাচল বন্ধ রয়েছে কিনা জানাবেন এবং আন্দোলনকারীদের দাবির বিষয়েও জানাবেন। চট্টগ্রামের পটিয়া বাইপাস যে সড়ক রয়েছে সেই সড়কে বেলা 12টার দিকে বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতৃবৃন্দ অবরোধ করেন এবং সেই অবরোধের কারণে বর্তমানে এই বাইপাস হয়ে চট্টগ্রামের সাথে কক্সবাজারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের এই সড়কটির দুই পাশেই কিন্তু বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়েছে এবং নেতৃবৃন্দরা বলছেন যে তাদের যে দাবি রয়েছে এই পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ, সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং এর আগে সকাল 10টা থেকে কিন্তু তারা চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবরোধ করেন এবং সেখানে পটিয়া ব্লকের নামে তারা কর্মসূচি পালন করেন। সেখানেও একই দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন। প্রায় 2 ঘন্টা সেখানে তারা অবরোধ করার পরে কিছুক্ষণ আগেই মূলত তারা এখানে এই সড়কটি অবরোধ করেন এবং ঘটনার সূত্রপাত কিন্তু গতকাল রাতে সেখানে একজন রাঙামাটি জেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে তারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন, তাকে গ্রেফতারের দাবি জানান, কিন্তু পুলিশ গ্রেফতারে অপারগতা প্রকাশ করার কারণে কিন্তু তারা মূলত এই যে গ্রেফতার করতে অপারগতা প্রকাশ করে এবং সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডায় কিন্তু পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করলে বেশ কিছু নেতাকর্মী আহত হন এবং সেই ঘটনার পরে আজকে সকালে যখন থানা ঘেরাও কিংবা পটিয়া ব্লকের কর্মসূচি পালন করতে চান তখনও কিন্তু পুলিশ আবারও লাঠিচার্জ করে এবং সেখানে এক নারী সহ বেশ কয়েকজন আহত হন বলে কিন্তু নেতাকর্মীরা দাবি করেছেন এবং এর পরের থেকেই কিন্তু তারা সেখানে আরো কঠোরভাবে অবস্থান নেন এবং আমরা দেখেছি পটিয়ার যারা স্থানীয় বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে সাথে চট্টগ্রাম মহানগর থেকেও কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে তারা কিন্তু এখানে যে ব্লকের কর্মসূচি বা তাদের যে আজকের অবস্থান কর্মসূচি সড়ক অবরোধ সেই কর্মসূচিতে তারা অবস্থান নেন, অংশ নেন এবং সেখানে তারা বলছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা যে সড়ক অবরোধ সেই সড়ক অবরোধ চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই অবরোধের কারণে পটিয়ার সাথে বা চট্টগ্রামের সাথে দক্ষিণ চট্টগ্রামের যে যোগাযোগ সেই যোগাযোগটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং এখানে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত পুলিশ সুপার কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের দাবি দেওয়া আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই যে পটিয়ার যে বাইপাস অংশ রয়েছে সেই অংশটির তারা অবরোধ করে রাখবেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই সড়কটি দিয়ে মূলত চট্টগ্রামের সাথে কক্সবাজারগামী যে যানবাহনগুলো রয়েছে বেশিরভাগ যানবাহন কিন্তু এই সড়কটি দিয়ে যাতায়াত করে এবং এই সড়কটি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু কক্সবাজারগামী কিংবা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যে সকল যাত্রীরা রয়েছেন, যে সকল পর্যটকরা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। মুক্তি। চট্টগ্রামের পটিয়া থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান।
জাপানে নতুন শ্রমবাজারে কর্মী পাঠানোর চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সেমিনারে কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তাদের সাথে আমরা বিভিন্ন পার্টনারশিপে যাওয়ার চিন্তা করছি, যে প্রবাসীদের জন্য ট্রেনিং এর ক্ষেত্রে হোক বা ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে 2-3টা মিটিং হয়েছে। কিছু কার্যক্রমে আমরা চিন্তা করছি, এটা আরেকটু কংক্রিট হলে আপনাদের জানাবো। আর ব্যাংক লোন গ্যারান্টির ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয়েছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে চিরন্তন যে সমস্যা, আমাদের মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারে আপনার গ্যারান্টর হওয়ার মতো যে 6-10 লাখ টাকা থাকতে হবে ব্যাংকে 3 বছরের জন্য, এটা একটা বিরাট সমস্যা। এটা নিয়ে কি করা যায় দেখি। কিছু কিছু ব্যাংক আছে, যেমন আপনার সিটি ব্যাংক, তারা আমাদের যে কোনো ইনোভেটিভ আমরা যখন হেল্প চাই তারা আমাদেরকে হেল্প করে। আমরা তাদের সাথে কথা বলবো, যদি দেখা যায় কোনো ব্যাংক তাদের গ্যারান্টর হতে পারে সেটা সম্ভব কিনা চিন্তা করবো, অ্যাক্টিভলি এটা পার্সু করবো। আর আমাদের যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে তো প্রবাসীদের লোন দেওয়া হয়, কিন্তু স্টুডেন্টদের লোন দেওয়া হয় না। আপনাদের কিছু কথা দিলাম, এটা সিরিয়াসলি চিন্তা করবো, স্টুডেন্টদের ক্ষেত্রে লোন দেওয়ার ব্যবস্থা চালু করা যায়। এবার আমি একটু দুঃখের কথা বলি, বাংলাতে বলছি দুঃখের কথা বলে সমস্যা নাই। দেখেন আমরা না অনেক কষ্ট করে কাজ করি। আমি সৌদি আরবে গেলাম আপনার করতে, ওমরা করতে, এত দুঃখ পেয়েছিলাম। ওমরা জুন পর্যন্ত 9,07,662টি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে হয়রানি আর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এই তথ্য জানান। ইসি সচিব জানান, গত 6 মাসে শুধু আবেদন পড়েছে 6,05,000। আগে থেকে অনিষ্পত্তি আবেদন ছিল 3,78,000। ইসি সচিব আরও বলেন, আগামী 3 মাসের মধ্যে এনআইডি সংশোধন নিষ্পত্তি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হবে। বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 76,694টি। 30 জুন পর্যন্ত আমাদের মোট আবেদনের সংখ্যা হচ্ছে 54,76,114টা। আর আবেদন আমরা এর মধ্যে নিষ্পত্তি করেছি 53,99,420টা। তো মানে সংখ্যাগত হিসাবে আবার ওই পুরনোটাই আসে, 76,694টা আমাদের কাছে এখনো অনিষ্পন্ন আছে, যেটার বয়স 1 মাস বা কয়েকটা ক্ষেত্রে 1 মাসের বেশি, যেগুলো আমরা এখনো পর্যন্ত তথ্য পাইনি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করায় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এতে বলা হয়, এনবিআর এক আদেশে 28 জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়। কিন্তু জাকির হোসেন সে আদেশ অমান্য করে নিজে অনুপস্থিত থাকার পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউস 28-29 জুন বন্ধ রাখায় আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হয়। এতে সরকার বিপুল রাজস্ব হারানোয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও 7 কার্যদিবসের মধ্যে জাকির হোসেনকে এই সংক্রান্ত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়াও আন্দোলনে জড়িত 5 রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে রাজস্ব ব্যবস্থার সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কলম বিরতির কর্মসূচির পাশাপাশি 28-29 জুন শাটডাউন কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তারা। এতে অচল হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম, বন্দরে বাড়ে কন্টেইনার জট। এনবিআরের আন্দোলনের কারণে আইএমএফকে চিঠি দিতে হয়েছে, যা বিব্রতকর ছিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে শেষ হবে এমন কিছু সংস্কার কাজ চলমান রয়েছে। বর্তমানে এসএমই এর অর্থায়ন একটি বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে কতগুলো মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস হলো ব্যাংকের প্রবলেম হচ্ছে যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। এনবিআরের ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফের মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিশন নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি। আই হ্যাড টু রাইট এ লেটার।
রাজধানীর টিকাটুলিতে পুড়ে গেছে একটি কেমিক্যালের গুদাম। ভোরে হাটখোলা রোডের মামুন প্লাজার ৩য় তলায় আগুন লাগে। আবাসিক ভবনে কিভাবে কেমিক্যালের গুদাম বসলো তা নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানাবেন বাজিদ সাদ। রাজধানীর টিকাটুলির আবাসিক এই ভবনে আগুনের সূত্রপাত হয় ৩ তলার কেমিক্যাল গোডাউন থেকে। প্রথম পর্যায়ে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে কল করেন ভবনের বাসিন্দারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ভোর ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়ায় একে একে যোগ দেয় ৭টি ইউনিট। তবে কেমিক্যালের তীব্র গন্ধে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। টানা ২ ঘন্টার চেষ্টায় সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসিন্দারা জানতেন মামুন প্লাজার ১২ তলা ভবনটির নিচের ৩ তলা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো, আর উপরের বাকি ৯ তলা আবাসিক। ভবন মালিক গোপনে কেমিক্যালের গোডাউন ভাড়া দিয়েছিলেন। আমরা জানি যে সায়েন্টিফিক্সের বিভিন্ন আইটেম ভাড়া দেয়, কিন্তু কেমিক্যালের গোডাউনটা যে বিল্ডিংয়ের কমার্শিয়াল যে মালিক সেটা নিজে গোপনে দিছে। গুডাউন দিছে, এই গুডাউনের ভিতরে এখন অবৈধ যত কেমিক্যাল এগুলি রাখছে। এই যে গোডাউনগুলো ভাড়া দিচ্ছে, এগুলো কারোর কাছে জিজ্ঞাসা ভাড়া দেয় না, এগুলো তারা পয়সার লোভ করতেছে। সবকিছু বন্ধ হয়ে গেল অলরেডি। যদি লোক ভরে দিয়ে লাভ দিয়ে পড়তে চাই তো দুর্ঘটনা অবশ্যই ঘটতো, কিছু লোক মারাও যাইতো এতে। অনেকগুলো ফ্যামিলি এখানে থাকে, যেহেতু আবাসিক একটা ভবন, সেখানে কেমিক্যাল রাখার মতো অবস্থা আছে কিনা এটা আসলে আরো ভালো করে নিশ্চিত হওয়া উচিত, জরুরি ছিল। আগুন নেভানোর পর ভেতরে গেলে গোডাউনের কেমিক্যাল রাখার বিষয়টি অস্বীকার করে দায়িত্বরত কর্মী। ওরকম গোডাউন হিসেবে ব্যবহার হতো না, এটা আর কি মেইন গোডাউন হয়েছে গিয়ে নদীর ওই পারে আর কি। আমরা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি এখানে এই রুমটিতে যে কেমিক্যাল রয়েছে এগুলো কিন্তু অক্ষত রয়েছে, অর্থাৎ তিনি আমাদেরকে বললেন যে এটি কেমিক্যালের গোডাউন হিসেবে ব্যবহার হতো না, কিন্তু আমরা ঠিকই দেখতে পাচ্ছি একটি রুম আগুনে পুড়ে গেছে এবং অন্যদিকে এই পাশের যে রুমটি আছে সেই রুমটিতেও কিন্তু কেমিক্যাল রাখা হচ্ছে, কিন্তু তিনি আমাদের কাছে অস্বীকার করলেন যে এটি কেমিক্যালের গোডাউন হিসেবে ব্যবহার হতো না। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউনের অনুমোদন ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখার কথা জানায় ফায়ার সার্ভিস। যে কেমিক্যাল এখানে আছে এগুলো হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, এগুলো ফ্লেমেবল এবং এগুলা হলো এক্সপ্লোশনও হতে পারত। রাজুক থেকে অনুমোদন ছিল কিনা সেটা আমরা পরবর্তীতে দেখব, এবং এটার ফায়ার সেফটি প্ল্যান ছিল কিনা সেটাও আমরা দেখব। কাগজপত্র তার এখনই বলা যাচ্ছে না, আমরা এটা অফিসিয়ালি দেখে তারপর আমরা এদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। এই আবাসিক ভবনটিতে সেফটি ডাটাশিট না থাকলেও ভবনটি এতদিন ব্যবহার হয়েছে কেমিক্যালের গোডাউন হিসেবে। আজকের অগ্নিকাণ্ডে 52টি ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে বের করা গেলেও ভবনটি যতদিন কেমিক্যালের গোডাউন হিসেবে ব্যবহার হবে তাদের নিরাপত্তা ঝুঁকিও থাকবে ঠিক ততদিন। বাইজিদ সাদ, এখন, ঢাকা। ডেঙ্গুর অন্যতম হটস্পট বরগুনায় আরও বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত অবনতি হচ্ছে পরিস্থিতির। এ পর্যন্ত জেলা আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। এ নিয়ে আরও জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, নতুন করে কতজন আক্রান্ত হয়েছেন এবং পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন কি কি পদক্ষেপ নিচ্ছে? মুক্তি, এই যে গতকালকে এখানে দেখিয়েছিলাম যে লিফটটি নষ্ট, এখন পর্যন্ত নষ্ট হয়ে আছে। মানে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, গণপূর্ত বিভাগ রয়েছে, তারা কিন্তু বেশ অবহেলার পরিচয় দিচ্ছে। একদিকে যে ডেঙ্গু পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ক্রমশই, এবং গতকাল থেকে আজকে সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় 93 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, এবং তার আগের দিনও কিন্তু 93 জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার তথ্য আমরা পেয়েছিলাম। এবং এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা ৩,১18 জন, যদিও সারা দেশে যে আক্রান্ত হয়েছে তার সংখ্যা 10,500 কিছুটা বেশি, এবং তার মধ্যে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা প্রায় 5,000, এবং বরিশাল বিভাগের মধ্যে 65% যেটি আক্রান্ত সেটি কিন্তু বরগুনা জেলায়। এবং এখানে মৃত্যুর সংখ্যার হিসাবটি যদি আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে 12 জনের সরকারি হিসেব মতে, যদিও তার থেকে বরগুনায় মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের। মানে দেখা যাচ্ছে যে আক্রান্তের সংখ্যার দিক থেকেও বরিশাল বিভাগে আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে বরগুনা জেলা, এবং বেসরকারি হিসাব মতে আক্রান্তের সংখ্যা কিন্তু আরো বেশি, মানে 20 জনের বেশি, যারা বরগুনা সদর হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে অন্যত্র চলে গিয়েছে
গিয়েছেন এবং যাওয়ার পথে যাদের মৃত্যু হয়েছে কিংবা ঢাকা বা বরিশালে মৃত্যু হয়েছে সেটি কিন্তু বেসরকারি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখন যে পরিস্থিতি দেখছি তাতে প্রতিনিয়তই কিন্তু বাড়ছে, কমছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবং স্বাস্থ্য বিভাগ কিন্তু তারা নির্দেশনা দিয়েছিল সচেতনতার জন্য, সেই নির্দেশনা অনেকেই মানছেন, আবার অনেকেই মানছেন না। আমরা দেখছি মশারি ব্যবহার করার কথা থাকলেও এখানে কিন্তু যে মেঝেতে যারা শুয়ে আছেন তারা কিন্তু মশারি ব্যবহার করছে না। এর ফলে যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে যারা স্বজন আসছেন তাদের আক্রান্তের ঝুঁকিও কিন্তু বেড়ে যাচ্ছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আইডিসিআর এর যে গবেষণা টিম এসেছিলেন তারা জানিয়েছিলেন যে বৃষ্টির পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি তারা পেয়েছিলেন। তবে সেক্ষেত্রেও কিন্তু সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। যদিও একটি বিষয় এখানকার মানুষের অভিযোগ রয়েছে যে মশক নিধন কার্যক্রম, স্প্রে ছিটানো কিংবা অন্যান্য যে ঔষধ ছিটানোর বিষয়টি সেটি কিন্তু তারা দেখছেন না বলে জানিয়েছেন। অভিযোগ করছেন যে পৌর কর্তৃপক্ষ এই বিষয়ে অবহেলা পরিচয় দিচ্ছেন। বিগত 10 দিনেও অনেকগুলো ওয়ার্ডে তারা মশক নিধনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা দেখতে পাননি। তবে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা এখানকার মানুষ বলছেন যে তারা আরো যদি পদক্ষেপ নেয়, যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় যোগাযোগের ক্ষেত্রে রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে 2টো অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছে। এর পাশাপাশি চিকিৎসকও এখানে 12 জন চিকিৎসক তারা পদায়ন করেছিলেন এবং তারা অনেকেই এসেছেন, আবার অনেকে যোগদান করে অন্যত্র চলে গিয়েছেন। আর যে 10 জন সেবিকা যারা পদায়ন হয়েছিল বরগুনাতে তাদেরকেও কিন্তু তারাও বরগুনায় কাজ করছেন। স্বাস্থ্য বিভাগ আসলে চেষ্টার কমতি রাখছেন না, প্রশাসনও কমতি রাখছেন না। এখন আসল কথা হচ্ছে জনসচেতনতা, পাশাপাশি অনুসন্ধান, আরো অনুসন্ধান করতে হবে জলবায়ুগত কারণ না অন্য কোনো কারণে এডিসের যে প্রকোপ এত বেড়েছে। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। তীব্র গরমে দর্শনার্থীদের জন্য 2 দিন ধরে বন্ধ আইকনিক আইফেল টাওয়ার। 3 বছর আগে টিকিট কেটেও মিলছে না দর্শন। বন্ধ ফ্রান্সের প্রায় 1400 স্কুলের সবগুলো। চলতি বছর ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করেছে স্পেন ও ইংল্যান্ড। দেশগুলোতে জারি রেড অ্যালার্ট। চলমান দাবদাহের ঝুঁকি থেকে মুক্ত নয় একজন মানুষও, সতর্কতায় বিশ্ব আবহাওয়া সংস্থার। নুছাদ কাবালের প্রতিবেদন। দিনের আলো ফুটতে থাকার সাথে সাথেই চড়তে থাকে তাপমাত্রার পারদ। তীব্র গরমে দেশ জুড়ে স্বাস্থ্য সতর্কতার খবরে দিন শুরু হয় ফরাসিদের। অঞ্চলভেদে 30 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে দেশের বিভিন্ন অঞ্চলে। হাঁসফাঁস গরমে দর্শনার্থীদের জন্য রাজধানী সহ 16টি অঞ্চলে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট জারি রয়েছে। মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে পুরো ফ্রান্সের প্রায় 1400 স্কুলের সবগুলো। সোমবার থেকে দেশের 101টি অঞ্চলের মধ্যে 84টিতেই জারি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট। বুধবার তাপমাত্রা আরও বাড়বে বলে শঙ্কা আবহাওয়া বিভাগের। 2 দিন ধরে বন্ধ প্যারিসের 1100 ফুট উঁচু আইকনিক আইফেল টাওয়ার। টিকিট বাতিল করা হয়েছে বৃহস্পতিবারেরও। Just receive an email and the tickets are cancelled. And we bought all of them 3 years ago, but just for the heat, it's not possible to go upstairs, so I don't know. E il pomeriggio andiamo a Musée d'Orsay, così stiamo dentro con l'aria all'air conditioné e stiamo bene. ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে স্বাস্থ্য সতর্কতা জারি রয়েছে জার্মানি, পর্তুগাল, ইতালি আর স্পেনেও। ইতালিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। গরমে অসুস্থ হয়ে এরই মধ্যে সিসিলিতে প্রাণ গেছে এক নারীর। দেশটিতে উন্মুক্ত স্থানে কাজের সময় কমিয়ে আনা হয়েছে। তীব্র গরম আর শুষ্ক আবহাওয়ায় তুরস্ক সহ বিভিন্ন দেশের বিস্তীর্ণ অঞ্চল পুড়ছে দাবানলে। বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণতা বাড়তে থাকা মহাদেশের তালিকায় শীর্ষে ইউরোপ। বৈশ্বিক গড়ের দ্বিগুণ গতিতে তাপমাত্রা বাড়ছে ইউরোপে। চলমান দাবদাহের ঝুঁকি থেকে মুক্ত নয় ইউরোপের কোনো মানুষ, সতর্কতা বিশ্ব আবহাওয়া সংস্থার। We are currently under the influence of a strong high pressure system. This is trapping hot air from northern Africa over the region. And as we can see, it's having a pretty big impact on the way we feel. Everybody is at risk. If you go out without water in the middle of the day to do jogging, have a bike ride, you will probably have health problems or even die. উত্তর আফ্রিকার গরম বাতাসে তাপমাত্রা বেড়েছে ভূমধ্যসাগরের উপরিভাগেও। ভূমধ্যসাগরের স্পেন উপকূলে তাপমাত্রা রেকর্ড 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা মৌসুমী গড়ের চেয়ে 6 ডিগ্রি বেশি। নুজহাত কামাল, এখন বিশ্ব।
কানাডাকে G7 দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি জানান, শুল্ক যুদ্ধ তার দেশ শুরু করেনি, কিন্তু ভুগতে হচ্ছে তাদেরই সব থেকে বেশি। সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আতশবাজিতে রঙিন হয়ে ওঠে আকাশ। এ যেন নানা রঙের সমারোহ। পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন প্রদেশের আকাশই নানা রঙে সাজে ক্যানাডা ডের রাতে। নাচ গান আনন্দের মধ্য দিয়ে 1 জুলাই ক্যানাডা ডে উদযাপন করেন ক্যানাডিয়ানরা, যা ক্যানাডার জন্মবার্ষিকী হিসেবে বিবেচিত। এবারের আয়োজন 158তম। 1867 সালের 1 জুলাই ক্যানাডা দেশ হিসেবে যাত্রা শুরু করে। দীর্ঘদিন ধরে সরকারি ছুটির দিন হিসেবে দিবসটি উদযাপন করা হচ্ছে। বিশেষ এই দিনে মানুষজন তাদের বাড়ি ও গাড়িতে জাতীয় পতাকা ওড়ান। হাতে পতাকা নিয়েও বেরিয়ে পড়েন অনেকে। গায়ে পরেন ক্যানাডার প্রতীক লাল ও সাদা পোশাক। দিবসটি উপলক্ষে রাজধানী অটোয়ায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি জনসভায় বক্তব্য দেন। প্রত্যয় ব্যক্ত করেন শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর মধ্যে সেরা অর্থনীতি হওয়ার কথা। Not far from here, over a century ago, Thomas D'Arcy McGee eloquently put it that Canadians are at their best when we lift ourselves to the level of our destinies. Now, Canada is already the greatest country in the world. Our destiny is to make it greater still. এবার এমন একটি সময় নিজেদের জাতীয় দিবস উদযাপন করছে কানাডা, যখন অর্থনৈতিকভাবে নাজুক অবস্থানে আছে। বাণিজ্য শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা চালিয়ে নিতে আপাতত ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স বাতিল করেছে কানাডা। আগামী কয়েকদিনে আরও কয়েক দফা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবে অটোয়া। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। 4 মাসের বিরতির পর আবার ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ওডিআই সিরিজে টাইগারদের ফর্মে ফেরার চ্যালেঞ্জ আর নতুন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ মেহেদী হাসান মিরাজের সামনে। আরিফুল ইসলাম সাহাব জানাবেন বিস্তারিত। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশের অবস্থানটা অনেকটা এমনই। 8 মাস আগে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ 50 ওভারের ক্রিকেটে জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টানা হারের লজ্জা অবনমন হয় আইসিসি র্যাঙ্কিংয়েও। সব মিলিয়ে ফেভারিট ফরম্যাটে টানা 6 ম্যাচ হারে প্রশ্ন ওঠে টাইগারদের সামর্থ্য সক্ষমতা নিয়েও। হারের বৃত্ত ভাঙতে নাটকীয়ভাবে শান্তকে সরিয়ে মিরাজকে ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব দেয় বিসিবি। এর আগে লম্বা সময়ের জন্য দায়িত্ব না পেলেও নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে 4 ম্যাচে খণ্ডকালীন ক্যাপ্টেন্সি করেন মিরাজ। যদিও অধিনায়ক হিসেবে জয়ের দেখা পাননি একটিতেও, তাই লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজটা ক্যাপ্টেন মিরাজের জন্যও নিজেকে প্রমাণের এক বড় চ্যালেঞ্জ। বোলিংয়ে তাসকিন আহমেদের ফেরা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ খবর। তবে দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। টি-20 আর টেস্ট খেলার মধ্যে থাকাটা শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে প্রভাব ফেলে কিনা সেটিও যথেষ্ট চিন্তার খোরাক যোগাচ্ছে টাইগারদের। তবে অতীতের ব্যর্থতা ভুলে জয়ের দিকেই চোখ থাকবে মিরাজদের। আর সেই মিশনের প্রথম পরীক্ষায় কলম্বোতে দুপুর 2টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল। সাবেক এমপি সাইফুল সহ আসামি 16 জন। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি হত্যা যাত্রাবাড়িতে, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মেলেনি নিহতের সঠিক সংখ্যা। চট্টগ্রামের পটিয়ায় এনসিপি বৈষম্য বিরোধী নেতাকর্মীর ওপর পুলিশের লাঠিচার্জ। প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ। স্মরণকালের ভয়াবহ গরমে পড়ছে ইউরোপ। স্বাস্থ্য সতর্কতা জারি। উন্মুক্ত স্থানে কমিয়ে আনা হয়েছে কাজের সময়, বন্ধ স্কুল। এবং দুপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ফিরছেন তাসকিন আহমেদ, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।